ঠিক আছে, তাহলে দেখো গত ক্লাসে আমরা দেখেছিলাম বাস্তব সংখ্যার বীজগণিতিক কিছু স্বীকার্য। ঠিক আছে, স্বীকার্যগুলি চলো আমরা আবার একটু রিকল করে নেই, এরপরে আমরা এটার কিছু প্রয়োগ দেখব। তো 1 নম্বর স্বীকার্যটা কি ছিল রাকা? 1 নম্বর স্বীকার্যটা ছিল তোমার হ্যাঁ আবদ্ধতা বিধি। আর আবদ্ধতা বিধিটা ছিল এরকম, যদি এ বি দুইটাই বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুটোর যোগফল এবং গুণফল দুইটাই বাস্তব সংখ্যা হবে। আমরা দুটো ফিল্ড নিয়ে কাজ করব, একটা হলো যোগ একটা বিয়োগ। ঠিক আছে, দুটো অপারেশন। আচ্ছা, এ বি এটাও বাস্তব সংখ্যা হবে। তুমি যদি এই বিধিগুলো আগে পরে বলো তাহলে সমস্যা নাই, 2 নম্বরটা 3 নম্বরে, 3 নম্বরটা 1 নম্বরে, এটা সমস্যা নাই। 7টা বিধি জানা থাকলেই হলো। আমাদের দ্বিতীয় বিধিটা কি ছিল? দ্বিতীয়টা ছিল কি বিনিময় বিধি, তাই না? বিনিময় বিধিটা ছিল এরকম, যদি এ বি দুইটাই বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি এই দুটো যোগ করলে মানে এইটার যে ফলাফল বি এবং এ যোগ করলে একই ফলাফল পাওয়া যাবে। এবং গুণের ক্ষেত্রে একই কথা, এ বি এর গুণফল এবং বি এ এর গুণফল সেম। ঠিক আছে, তৃতীয় বিধিটা ছিল সংযোজন বিধি। সংযোজন বিধিটা কেমন ছিল? যদি এ বি সি তিনটি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস ব্রেকেট দিয়ে বি প্লাস সি এটা যে ফলাফল দিবে, আমরা যদি এ এবং বি এর যোগফলের সাথে সি যোগ করি একই ফলাফল পাবো। আবার 2 নম্বর একই কথা, যদি বি সি এর গুণফলের সাথে এ গুণ করি যে ফলাফল পাবো, এ বি এর গুণফলের সাথে সি গুণ করলে একই ফলাফল পাবো। ঠিক আছে, 4 নম্বর বিধিটি ছিল এককের অস্তিত্ব বিধি। ঠিক আছে, সেটা আমরা জানি, যেমন 0 এবং 1 এই দুটি হলো বাস্তব সংখ্যা। এই দুটি এমন বাস্তব সংখ্যা যেখানে জিরোর সাথে তুমি যদি যে কোনো বাস্তব সংখ্যা নাও, ধরো এই যে কোনো বাস্তব সংখ্যা, এটার দরকার হচ্ছে না, ধরো এ যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে জিরোর সাথে যদি তুমি এটা যোগ করো অথবা 0 প্লাস এ তাহলে এই পাওয়া যাবে। ঠিক আছে, আর যদি গুণের ক্ষেত্রে দেখো, এর সাথে 1 গুণ করো বা 1 এর সাথে এ গুণ করো তাহলে এই পাওয়া যাবে। পঞ্চমটা ছিল বিপরীতক। বিপরীতকের অস্তিত্ব বিধি, যদি এ যে কোনো একটা বাস্তব সংখ্যা হয়, এ যে কোনো একটা বাস্তব সংখ্যা, তাহলে অবশ্যই মাইনাস এ এবং এ ইনভার্স, যদি এ ইনভার্স নাও তাহলে এটা শূন্য হবে না। বাস্তব সংখ্যার মধ্যে এমন দুটি মান থাকবে, একটা এ মাইনাস এ, একটা এ ইনভার্স, এমন দুটি মান অবশ্যই থাকবে, যাতে করে দেখো তুমি যদি এই এ এর সাথে এই মাইনাস এটা যোগ করো অথবা এই মাইনাস এ এর সাথে যদি এটা যোগ করো, তুমি যোগের আইডেন্টিটি পাবে। আর যদি তুমি এ এর সাথে এ ইনভার্স গুণ করো বা এ ইনভার্সের সাথে এ গুণ করো তাহলে গুণের আইডেন্টিটি পাবে। ঠিক আছে, আর হ্যাঁ বাকি দুটোর মধ্যে একটি হচ্ছে তোমার অনন্যতা বিধি, তাই না? অনন্যতা বিধিটা আসলে খুব সিম্পল, যদি কোনো সমীকরণ থাকে বা দুটি বাস্তব সংখ্যা সমান হয় তাহলে আমরা যে কোনো বাস্তব সংখ্যা দিয়ে উভয় পক্ষের গুণ করতে পারি। অথবা যদি এমন হয় এ বি সি ডি 4টি বাস্তব সংখ্যা এবং যদি এরকম হয় এগুলোর বৈশিষ্ট্য যে এ আর বি সমান, সি আর ডি সমান, তাহলে আমরা বলতে পারি এ এবং বি এর যোগফল সি, দাঁড়াও না, এ প্লাস সি হবে আর কি এখানে। হ্যাঁ,
এ এবং সি এর যোগফল যা হবে বি এবং ডি এর যোগফল তাই হবে। তাহলে গুণের ক্ষেত্রে আমরা একইভাবে বলতে পারি এ এবং সি এর গুণফল যা বি এবং ডি এর গুণফল তা। ঠিক আছে। এবং সর্বশেষ যে বিধিটি আমরা শিখেছি বীজগাণিতিক স্বীকার্যে, সেটা ছিল বন্টন বিধি, তাই না? তাহলে বন্টন বিধিটা কেমন ছিল? যদি এ বি সি তিনটি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি যে এ ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি এর সাথে এ গুণ করা যে কথা, এর সাথে বি গুণ করে এবং সি এর সাথে এ গুণ করে যোগ করা একই কথা। ঠিক আছে। মোটামুটি এই 7টা ছিল আমাদের বীজগাণিতিক স্বীকার্য। এখানে কি কোনো প্রশ্ন আছে তোমার এখন? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন এটির কিছু প্রয়োগ দেখি। চলো, যে আমরা যা শিখলাম এটা কোথায় কাজে লাগবে, বিস্তারিত প্রয়োগে আমরা অনুশীলনী দেখব। এখন আপাতত একটা প্রয়োগ আমরা একটু দেখি। যেমন ধরো তোমাকে বলা হলো যেটা তুমি প্রমাণ করে দেখাও যে a ইন্টু 0 ইকুয়াল টু 0। মনে করো তোমাকে এটা প্রমাণ করতে বললো, এটা আমরা কিভাবে প্রমাণ করব? এখন একটা বিষয় মনে রাখো, তোমাদের সমস্যা হয় আসলে সব জায়গায় এই প্রমাণগুলি। তোমরা জানো যে শূন্যর সাথে কিছু গুণ করলে শূন্য হয়ে যায়, তাই না? তো এটা আবার প্রমাণ করার কি আছে, বা প্রমাণটা করবই বা কিভাবে? এই জিনিসগুলো কিন্তু একটু ঝামেলা হয় তোমাদের। শুরু করব কিভাবে, দেখো সবসময় তুমি এটা মনে রাখবা, যখন তোমার একটা পক্ষ শূন্য দেখাতে হবে, এখানে শূন্য দেখাতে হবে, তার মানে যোগের আইডেন্টিটি আনতে হবে আমার, তাই না? তাহলে যোগের আইডেন্টিটি আনতে হলে কিভাবে আনতে হবে? যে কোনো একটি সংখ্যা নিতে হবে, তার সাথে তার যোগাত্মক বিপরীতক যোগ করা লাগবে, তাই না? এটা কিন্তু আমরা জানি। যোগেরটা কেন আনবো? দেখো যে ডান পাশে জিরো দিছে, জিরোটা কি যোগের ইয়া না, আইডেন্টিটি না, যোগের আচ্ছা। ডান পাশে দেখো জিরো আছে। যদি ওয়ান বলতো তার মানে আমরা বুঝতে পারতাম তখন যে গুণের অভেদক নিয়ে কাজ করতে হবে। তাহলে ডান পাশে তোমার কি করতে হবে, এমন ভাবে তোমার এই জিনিসটা সেট করতে হবে যেন ডান পাশে একটি সংখ্যা এবং তার যোগাত্মক বিপরীতক যোগ থাকে, তাহলে কিন্তু ডান পাশে আমরা শূন্য পাবো, তাই না? আচ্ছা, এবার আসো দেখো, আমরা প্রথমত ডান পাশে যদি কোনো সংখ্যা আনতে চাই, শুরুতেই তো কোনো সংখ্যা আমরা আনতে পারবো না, পারবো? শুরুতে কোনো সংখ্যা আনতে পারবো না। যদি ডান পাশে একটা কিছু থাকতো, ধরো ওয়ান থাকতো, আমরা এখানে ওয়ানের সাথে 5 গুণ করি, 6 গুণ করি, যা খুশি আমরা গুণ করে আনতে পারতাম, তাই না? তাহলে শুরুতেই আমার ডান পাশে যদি কোনো সংখ্যা আনতে হয়, সেটা আনতে হবে ওয়ান রেখে। এই জন্য দেখো প্রমাণটা আমরা শুরু করছি এইভাবে। প্রথমে মনে হবে যে না প্রমাণটা ধরতে পারছি না কি হচ্ছে, তুমি একে মনোযোগ দিয়ে দেখো প্রতিটা লাইন, আস্তে আস্তে দেখবা বুঝে যাবে যে লজিকটা কোত্থেকে আসছে। ধরো আমরা কিন্তু এটা জানি, এই যে 1 এটা একটা বাস্তব সংখ্যা, তাই না? এটা আমরা জানি। ওকে, এখন যদি মনে করো আমরা দুইটা পক্ষ তৈরি করি, দুইটা পক্ষ আমরা এইভাবে তৈরি করতে পারি। দেখো এই ওয়ানের সাথে আমি যোগের আইডেন্টিটিটা যোগ করলাম। তো যোগের আইডেন্টিটির কাজ কি? এই যোগের আইডেন্টিটির সাথে যে সংখ্যাটা আমি যোগ করব ওই সংখ্যাটাই ফলাফল হিসেবে পাবো, তাইলে এখানে আমরা ওয়ান পাবো। ঠিক আছে, ডান পাশে কিন্তু আমরা ওয়ান নিয়ে আসলাম। এবার চাইলে আমরা গুণের যেই বা অনন্যতা বিধি শিখছি না, একটা দেখো দুইটা পক্ষ তৈরি হয়ে গেছে, এখন আমরা উভয় পক্ষে যে কোনো সংখ্যা গুণ করতে পারবো। আমার টার্গেট কি ছিল? ডান পাশে যে কোনো একটা সংখ্যা আনা, তারপর এটার সাথে ওই সংখ্যার যোগাত্মক বিপরীতক যোগ করা, নাকি? লজিকটা বোঝো। আমার টার্গেট ছিল ডান পাশে প্রথমে যে কোনো একটা সংখ্যা নিয়ে আসা এবং ওই সংখ্যার সাথে ওই সংখ্যাটার যোগাত্মক বিপরীতক যোগ করা, তাহলে শূন্য পেয়ে যাব আমরা। তাহলে এখন ওয়ান চলে আসছে, যেহেতু আমরা যে কোনো সংখ্যা দিয়ে উভয় পক্ষের গুণ করতে পারি, যেটা অনন্যতা বিধির মধ্যে পড়ে। ঠিক আছে, আর এখানে আমরা অবশ্যই সাইড নোট দিয়ে দিলে উত্তম। এটা কি কাজ করেছি বলো তো রাকা? এখানে যোগের অভেদক দিয়ে কাজ করেছি, শুধু লিখে রাখবা
যোগের অভেদক সাইড নোটে। কিভাবে এটা আসলো? এটা এসেছে যোগের অভেদক ব্যবহার করে, ঠিক আছে? তাহলে দেখো, এখন আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে আসি, যেহেতু প্রমাণটা এ দিয়ে চেয়েছে, আমরা একটা অনন্যতা বিধি প্রয়োগ করি। a ইন্টু 1 প্লাস 0 ইকুয়াল টু a ইন্টু 1। এখানে কি লিখবো আমরা? অনন্যতা বিধি লিখে দেবো সাইড নোটে। তাহলে স্যার বুঝে যাবেন যে তুমি কি কাজ করেছো এখানে। দেখো ডান পাশে কিন্তু একটা সংখ্যা আমাদের চলে আসবে, আসবে না? আচ্ছা, এবার একটু বাম পাশে তাকাও তো, এখানে আমরা কোন বিধিটা প্রয়োগ করতে পারি? আমার কিন্তু a ডট জিরো দরকার। এখান থেকে a ডট জিরো আনতে হলে কোন বিধিটা প্রয়োগ করব বলো? বন্টন বিধি, তাই না? তাহলে a ডট ওয়ান হবে, a ডট জিরো হবে, তাহলে a ডট জিরো আমরা পাচ্ছি। আস্তে আস্তে শিখো। তাহলে বন্টন বিধি প্রয়োগ করো। a ডট ওয়ান প্লাস a ডট জিরো ইকুয়াল টু, ডান পাশে দেখো তুমি গুণের আইডেন্টিটি আছে 1, এর সাথে যে কোনো একটা সংখ্যা গুণ হচ্ছে, তাহলে গুণের আইডেন্টিটির যে বৈশিষ্ট্য সেটা প্রয়োগ করো এখানে। এখানে আমরা কি পাবো? a। তাহলে এখানে সাইড নোটে আমরা দুটো জিনিস লিখে দিতে পারি। একটা কি বলো? বন্টন বিধি। সংক্ষেপে লিখছি, হ্যাঁ সংক্ষেপে লিখছি। বন্টন বিধি এবং কি গুণের অভেদক, দুইটা জিনিস নিয়ে কাজ করলাম। অনেকে এটাকে দুইটা লাইন তৈরি করে, তখন দুইটা সাইড নোট আলাদা থাকে, লিখলাম। এবার এই যে বাম পাশে যে তোমার a ডট ওয়ান আছে, এটাকে কি করব বলো? এটাকে আমরা লিখবো a প্লাস a ডট জিরো ইকুয়াল টু a। এখানে আমরা কি করেছি? গুণের অভেদক প্রয়োগ করেছি। স্যার তো ভেঙে ভেঙে করতে হবে। একটু বলি, তুমি ভাবতে পারো যে স্যার এবার এই একটা এ আর ডান পাশে পাঠাই দিলে তো হলো। হ্যাঁ সেটা ঠিক আছে, এখন বিষয় হলো কি এগুলো পিওর ম্যাথ, তোমাকে দেখাতে হবে কিভাবে আসছে। তুমি কিন্তু খুব সহজেই জানো যে 2 ইন্টু এ কি হয়ে যায়? 2a না? এটা তো তুমি খুব সহজে জানো, কিন্তু এটা প্রমাণ করে দেখাতে হবে যে 2 এর সাথে এ গুণ করলে 2a হয়। বিষয়টা বোঝাতে পারছি? তুমি তো জানো যে আর ডট জিরো করলে জিরো হয়ে যায়, কিন্তু এখানে এইটাই কাজ যে কিভাবে এটা শূন্য হয় তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। পিওর ম্যাথের কাজই এগুলো বিশ্লেষণ করা, আর অ্যাপ্লাইড ম্যাথ হলো শুধু প্রয়োগ করা। নিয়মগুলি বলে দেওয়া থাকবে, তুমি শুধু প্রয়োগ করবা। এবার আমার টার্গেটটা একটু লক্ষ্য করো, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আমরা। এখানে a ডট জিরো চলে আসছে, কিন্তু একটা বাড়তি a আছে না তোমার কাছে? এই বাড়তি এটাকে আমার সরাতে হবে। কিভাবে সরাবো বলো তো? এখানে a এর বিপরীতক যোগ করব, ঠিক আছে? a এর বিপরীতক যোগ করব, বুঝতে পারছি? তাহলে এর বিপরীতক তুমি উভয় পক্ষে যোগ করে দাও, দেখবা হয়ে গেছে খুব সংক্ষেপে। তাহলে এখানে একটা কাজ করি আমরা, এর যোগাত্মক বিপরীতক কি? মাইনাস a। এইটা আমরা যোগ করছি কার সাথে? এই যে দেখো a প্লাস a ডট জিরো, এইটার সাথে। তাহলে ডান পাশে কি কাজ করো? মাইনাস a প্লাস a। এটা কি করলাম? যোগের অনন্যতা, অথবা অনন্যতা লিখলেও চলে। যোগের অনন্যতা বিধি। কিছু প্রমাণ আছে জাস্ট একটু বুঝে বুঝে করতে হয়, কিন্তু বাকি অঙ্কগুলো সহজ। এবার আমি কিন্তু এই মাইনাস a এর সাথে প্লাস a আনতে হবে। তুমি এখন চিন্তা করো, একটু ভাবো, এখানে ধরো a একটা পদ আর a ডট জিরো আর একটা পদ, আর মাইনাস a কে একটা পদ, চিন্তা করো। তাহলে এখন যদি আমরা যোগের সংযোজন বিধি প্রয়োগ করি, তাহলে কিন্তু মাইনাস a এর সাথে এই প্লাস এর যোগফলটা লিখতে পারি, তাই না? লজিক গুলো বোঝো, এগুলো মুখস্থ করলে থাকবে না মাথায়। এখানে দুটো পদ আছে, এই যে আমরা শিখেছিলাম একটু আগে, মনে করে দেখো a প্লাস বি প্লাস সি, এটাকে এইভাবে লেখা যায় কিন্তু, a প্লাস বি প্লাস সি লেখা যায় না? যোগের সংযোজন বিধি। গুণের ক্ষেত্রে সংযোজন বিধি আছে, তাহলে আমরা যোগের সংযোজন বিধি এখানে প্রয়োগ করছি। কিভাবে প্রয়োগ করব দেখো, এই যে মাইনাস এ, এটার সাথে প্লাস এ যোগ করলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে তুমি ফার্স্ট ব্র্যাকেট একাধিকবার ব্যবহার করতে পারো, সমস্যা নাই। তাহলে এটার সাথে এটা যোগ করলাম, প্লাস এটা আলাদা হয়ে যাবে, a ডট জিরো, এই পদটা আলাদা হয়ে গেল। আর ডান পাশে তোমার অটোমেটিক্যালি কি হয়ে যাবে? এখানে
জিরো হয়ে যাবে, কারণ দেখো যোগাত্মক বিপরীতক যোগ আছে, জিরো লিখে দিলাম। ওকে, এখানে লিখে দেব সংযোজন বিধি। দেখো সবগুলো প্রপার্টি কিন্তু কাজে লাগছে আমাদের। এবার এইটাকে কি হয়ে যাবে বলো, যোগাত্মক বিপরীতকের বৈশিষ্ট্য এখানে প্রয়োগ করো। 0 প্লাস এ ডট 0 ইকুয়াল টু 0, কি লিখলাম এখানে, যোগাত্মক বিপরীতক বা যোগের বিপরীতক, যোগের বিপরীতকের ধর্ম প্রয়োগ করে আমরা এটাকে জিরো বানালাম। এবার জিরো হলো যোগের আইডেন্টিটি, তার সাথে যে কোনো কিছু যোগ করলে ওইটাই থাকবে। তাহলে আমরা লিখতে পারি এ ডট জিরো ইকুয়াল টু 0। এখানে কাজ করেছে যোগের অভেদক। যাও, অনেক কিছু, অনেক লাইন পাড়ি দিয়ে আমরা প্রমাণ করলাম এ ডট জিরো ইকুয়াল টু 0। তো এখন এটা কঠিন লাগে কেন? তুমি যদি লজিক গুলো মাথায় না সেট করে লাইন বাই লাইন করতে যাও, কিচ্ছু মনে থাকবে না, কোনটার পরে কোনটা করবা। টেকনিকগুলি অল্প অল্প করে মাথায় সেট করে নিতে হবে, তখন দেখবা বিষয়টা তোমার মাথায় ঢুকতেছে যে এটার পরে এটা করা উচিত। এবার তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু লাইনগুলো দেখো তো, একটু মাথায় সেট করার চেষ্টা করো। বুঝেছো রাখা এইটুকু? কোনো সমস্যা আছে রাখা? ঠিক আছে, এইটুকু বুঝেছো? জি স্যার, কিন্তু স্যার এতগুলো মনে থাকবে না। না, মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখার চেষ্টাই করো। কেমন কেমন জানি লাগে, এটা ধীরে ধীরে আস্তে বিধি আস্তে গুলোই তো কেমন জানি আরো লাগে। আরো কিছু প্রমাণ যখন দেখাবো, তুমি ধীরে ধীরে বলতে পারবা স্যার এখন এটা করা দরকার, এখন সংযোজন বিধি প্রয়োগ করব, তোমরা নিজেই বলতে পারবা যে এখন এটা করা উচিত। ধীরে ধীরে প্রথমে তোমার এটা মনে হবে, এটা খুব স্বাভাবিক। তুমি এই ফিডব্যাকটা দিবে, এটা আমি জানি যে তোমরা প্রথমে এরকমই বলবে, এটা খুব স্বাভাবিক, চিন্তা করার কিছু নাই। তুমি মনে রাখার চেষ্টা করো না যে এটা আমার মুখস্থ করতে হবে, তাহলেই চাপ বাড়বে। তুমি ধীরে 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 শিখবা, চিন্তা করার কিছু নাই, আমি হেল্প করব। এরপরে দেখো, তাহলে মুছে দেই এটা। আমরা দেখো
সাউন্ড আবার কমে গেছে। হ্যাঁ, সাউন্ড ঠিক হয়ে যাবে এখনই। দেখো, আমরা তো বীজগণিতীয় স্বীকার্য দেখলাম, ঠিক আছে? এখন আমরা কিছু অসমতা ভিত্তিক স্বীকার্য একটু দেখি, যেগুলো একটু কাজে লাগে আমাদের। এখন আমরা এখানে দেখব কি, দেখো, বাস্তব সংখ্যার অসমতা ভিত্তিক স্বীকার্য। এটা আসলে খুবই সহজ একটা স্বীকার্য, তুমি এগুলো অনেক কিছুই জানো তোমরা। দেখো, যেমন ধরো, অসমতা কি? যখন দুটি সংখ্যা সমান না হয় তখন তাদের মধ্যে একটা অসমান অর্থাৎ অসমতা সম্পর্ক বিরাজ করে। যেমন ধরো, আমরা কিছু অসমতার বৈশিষ্ট্য দেখি। যেমন ধরো, আমরা প্রথমে ধরে নিচ্ছি বাস্তব সংখ্যার যেহেতু বৈশিষ্ট্য লিখছি, তিনটে বাস্তব সংখ্যা নেই। ধরো এবিসি, এই তিনটাই হচ্ছে বাস্তব সংখ্যা। এখন যদি তুমি দেখো এ এবং বি এই দুটো সংখ্যার মধ্যে যদি তুমি দেখো এর এ ইজ গ্রেটার দেন বি, তাহলে দুইটা ঘটনা ঘটবে। কি কি ঘটনা ঘটবে? দেখো, ঘটনা ঘটবে, এই যে বাই কন্ডিশন দিয়ে বোঝাচ্ছি, এটা দুইটা ঘটনা ঘটবে। তাহলে এ থেকে যদি বি বাদ দাও, এই সংখ্যাটা হবে পজিটিভ, অথবা তুমি যদি বি থেকে এ বাদ দাও তাহলে এটা হবে নেগেটিভ। তাই না? এটা আমরা সিম্পলি বুঝি, ঠিক আছে তো? কারণ এটা বড়, বিটা ছোট। বড়টা থেকে ছোট সংখ্যা বাদ দিলে অবশ্যই ধনাত্মক মান পাওয়া যায়, বিপরীত ক্রমে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে ঋণাত্মক মান পাওয়া যায়। খুব সহজ একটা স্বীকার্য, তাই না? এটা কিন্তু আমরা জানি। এখন ধরো, তোমার আমি বলে দিলাম যে সিটা একটা সংখ্যা, সিটা বাস্তব সংখ্যা এবং সিটা পজিটিভ। যদি সি পজিটিভ হয় এবং যদি এ এর চেয়ে বি বড় হয়, তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে এসি ইজ গ্রেটার দেন বিসি। অর্থাৎ যদি ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয় না, এটা মনে রাখবা, ঠিক আছে? যদি ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় বা ভাগ করা হয় তাহলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয় না। 3 নম্বর, এটা হলো তার বিপরীত বৈশিষ্ট্য। ধরো সিটা নেগেটিভ এবং আমরা ধরে নিলাম এ ইজ গ্রেটার দেন বি। যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এসি, এটা এবার অসমতার চিহ্ন পাল্টাই লিখতে হবে তোমার, এসি ইজ লেস দেন বিসি। এগুলো তুমি খুব সহজে আশা করি বুঝতে পারছো, এই জন্য আমি উদাহরণ দিচ্ছি না, ঠিক আছে? এরপরে মনে করো, যদি আমরা ধরি যে এটা পজিটিভ, ধরো এটা পজিটিভ, তাহলে অবশ্যই অবশ্যই 1/, এটাও পজিটিভ হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? আবার যদি তুমি এটাকে নেগেটিভ ধরো তাহলে অবশ্যই অবশ্যই 1/, এটাও নেগেটিভ হবে, এটা মনে রাখবা। এইগুলি খুব সিম্পল আর কি কথাবার্তা, এগুলো আসলে তো জরুরিও না কিছু। আচ্ছা দেখো, এরপরে যদি তুমি দেখো এরকম হয়, অসমতার চিহ্ন বদলায় কখন, এটা একটু দেখো। ধরো এ আর বি দুইটাই পজিটিভ, অথবা তুমি ধরলা এই এ এবং বি দুইটাই নেগেটিভ। যদি এমন হয় তাহলে সব সময় মনে রাখবা এ ইজ গ্রেটার দেন যদি বি হয়। এখন আমি যদি এটাকে উল্টায় লিখি, 1/, আকারে লিখি, তাহলে এটা উল্টে যাবে। তাহলে 1/, এ ইজ লেস দেন 1/, বি, এটা মনে রাখবা যদি দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ হয়। যেমন ধরো দুইটাই পজিটিভ ধরি, উদাহরণ দিই একটা, 2 এবং 5,
ধরো দুটো সংখ্যা আমরা নিলাম, দুইটাই পজিটিভ, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 ইজ গ্রেটার দেন 2। এবার তুমি যদি উল্টায় লিখো এটাকে 1/5 আর যদি লিখো 1/2, এবার কোনটা বড় হয়ে গেল? দেখো 1/2 বড় হয়ে গেল, দেখছো অসমতা চিহ্নটা পাল্টে গেল। ঠিক আছে, যদি দুইটা Yes, একই রকমের হয় কিন্তু একটা পজিটিভ একটা sir. নেগেটিভ হলে এটা কিন্তু বৈশিষ্ট্য কাজ করবে না। ফাইনালি আর কিছু দরকার নাই আমাদের, আর একটা দেখায় আমরা শেষ করি স্বীকার্যগুলো। যদি তোমার এরকম হয় যে এ বি এর চেয়ে বড়, আবার ঘটনাক্রমে বিটা সি এর চেয়ে বড়, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা সি এর চেয়ে বড় হবে। ঠিক আছে, মনে থাকবে? এগুলো খুব সহজ। ঠিক আছে, তো আমরা যে স্বীকার্যগুলো দেখলাম, আমরা এটার একটা প্রয়োগ চলো দেখে ফেলি। দেখো, এই যে লাস্ট যে প্রমাণটা আমরা দেখালাম, এটার মতো করে একটা প্রয়োগ তোমাদের পরীক্ষায় আসে এরকম একটা প্রমাণ। দেখো, একটা প্রমাণ দেখাই বা প্রয়োগ দেখাই। একটা প্রমাণের, স্যার, বলো। স্যার সাউন্ড কমে গেছে, আমি আরেকবার রিজয়েন করি। আচ্ছা, আমার না ফোনে তোমার ওখানে থেকে। মনে হয় সমস্যা না, সমস্যাটা আমার এখান থেকে হতে পারে। এখন কি শোনো ঠিক মতো? সাথে কল ছিল এই জন্য। ও আচ্ছা, তাহলে তুমি আমি রিজয়েন। আবার জয়েন করতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। দেখো রাকা, একটা প্রশ্ন আমি লিখছি। মনে করো এ ইজ লেস দেন বি এবং বি ইজ লেস দেন সি, তাহলে অবশ্যই এ ইজ লেস দেন সি হবে। হ্যাঁ, এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, আমরা একটু প্রমাণ দেখি। প্রথমে কি দেওয়া আছে? দেওয়া আছে এ ইজ লেস দেন বি। এটা থেকে আমরা কি বলতে পারি বলতো? এটা ছোট, বিটা বড়। অর্থাৎ এখন যদি আমি এ থেকে বি বিয়োগ করি, এটা কি ধনাত্মক সংখ্যা হবে না ঋণাত্মক, বলো? ঋণাত্মক। এই জন্য আমরা লেস দেন জিরো লিখলাম, খুব সহজ। ঠিক আছে, আবার দেওয়া আছে বি ইজ লেস দেন সি, তাহলে আমরা যদি বি থেকে সি বাদ দিই এটাও ঋণাত্মক সংখ্যা হবে। এখন বলো তো, এ মাইনাস বি ও ঋণাত্মক, বি মাইনাস সি ও ঋণাত্মক, দুটো ঋণাত্মক সংখ্যার যোগফল কি হয়? ঋণাত্মক হয়, তাই না? দুটো ঋণাত্মক সংখ্যার যোগফল ঋণাত্মক হয়। ঋণাত্মক। তাহলে এখন যদি আমরা লিখি যে এখন এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, দুটো ঋণাত্মক সংখ্যা যোগ করলাম, এই ফলাফলটাও কিন্তু নেগেটিভ আসবে। আসলে দেখো, আমাদের টার্গেট কিন্তু এ এস লেস দেন সি এটা প্রমাণ করা। অর্থাৎ আমরা দেখাতে চাই এ থেকে যদি সি বাদ দেয় এটা নেগেটিভ হবে, তাই না? এটা যদি নেগেটিভ আসে তার মানে বুঝতে হবে এটা ছোট, সিটা বড়। ঠিক আছে, আমরা এই লাইনে পৌঁছাতে চাই। ওকে ফাইন, তাহলে এই লাইনে পৌঁছানোর জন্য আমার এখান থেকে বিটাকে সরাতে হবে। তাহলে বিটাকে সরাবো আমরা কিভাবে? ধাপে ধাপে। দেখো, ধীরে ধীরে মাথায় চলে আসবে ব্যাপারগুলো। তুমি এই এ মাইনাস বি কে পুরোটাকে এখন একটা পদ মনে করো, আর বি এবং সি এটাকে এখানে দুটো পদ মনে করো। তাহলে যোগের সংযোজন বিধি প্রয়োগ করতে পারি, তাই না? কিভাবে প্রয়োগ করতে পারি? এই এ মাইনাস বি এর সাথে তুমি বি যোগ করবা, এইটাকে আলাদা করে ফেলো একটা গ্রুপ।
এরপরে কি ছিল তাহলে এখানে মাইনাস সি। ঠিক আছে, আমরা এটাকে আলাদা করে লিখতে পারি, সাইড নোট এখানে না দিলেও চলবে। একটু পরে দেখো, এবার আবার তুমি এখানে এ এবং বি দুটোকে দুটো পদ ভাবো, বি হলো আরেকটা পদ, আবার যোগের সংযোজন বিধি প্রয়োগ করো। এবার দেখো কিভাবে তুমি এ এইখানে তোমার কাছে চলে আসবে মাইনাস বি প্লাস বি। তাহলে আমরা এইভাবে লিখি, চলো মাইনাস বি প্লাস বি, এইটাকে আলাদা করে গ্রুপ করে দিচ্ছি। তুমি থার্ড ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, মাইনাস সি। ওকে, এইবার এইদিকে তাকাও, মাইনাস বি আর প্লাস বি একটা আরেকটা যোগাত্মক বিপরীতক, তাহলে এখানে যোগের আইডেন্টিটি চলে আসবে, তাহলে এ প্লাস জিরো চলে আসবে, এ প্লাস জিরো মাইনাস সি ইজ লেস দেন জিরো। শেষ হয়ে গেছে আমাদের, এ এর সাথে জিরো যোগ করলে যোগের আইডেন্টিটি থেকে আমরা পাই এ মাইনাস সি লেস দেন জিরো। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু এ থেকে সি বাদ দিলে নেগেটিভ নাম্বার পাওয়া যায়, অর্থাৎ এটা ছোট সিটা বড়। ঠিক আছে, আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। ওকে, একটু তথ্যগুলো দেখো জি স্যার। কোথাও অসঙ্গতি আছে কিনা। ধাপে ধাপে মাথায় আসবে যে আমরা এই বিটাকে সরাতে পারি কিভাবে, সংযোজন করে করে বিটাকে সরিয়ে দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বাস্তব সংখ্যার দুই প্রকার স্বীকার্য দেখলাম, একটা বীজগণিতীয় স্বীকার্য, একটা হলো অসমতা সম্পর্কিত স্বীকার্য, এবং দুই প্রকার স্বীকার্যেরই কিছু প্রয়োগ আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা একটু ব্যবধি সম্পর্কে চলো জেনে নেই। তোমরা সেটের মধ্যে দেখবো অনেক সময় ব্যবধি দিয়ে লেখা হয়, তাই না? ব্যবধিটা আসলে কি কাজে লাগে? যেমন ধরো, আমরা এখন ব্যবধি নিয়ে একটু আলোচনা করি। আসলে ব্যবধি জিনিসটা কি? ধরো তোমাকে বলা হলো এমন একটি সেটের কথা, ধরো বলা হলো, একটা উদাহরণ দিই বোঝার সুবিধার্থে। মনে করো বলা হলো এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট এক্সটা হবে 2 এর থেকে বড় এবং মনে করো বললাম 5 এর থেকে ছোট। এমন একটা সেট তুমি কল্পনা করো। তুমি কি এখন মানগুলো বলতে পারবা 2 থেকে 5 এর মধ্যে কি কি বাস্তব সংখ্যা আছে? অথবা আমি আরো ছোট করে দেই তোমাকে, যদি 2 থেকে 3ই বলি, মনে করো আরো ছোট সহজ করি বোঝার সুবিধার্থে। তুমি কি এখন বলতে পারবা 2 এবং 3 এর মধ্যে কয়টা বাস্তব সংখ্যা আছে? বলো কয়টা বাস্তব সংখ্যা আছে? না স্যার, অসংখ্য বলা থাকতে সম্ভব না, পারে। অসংখ্য আছে, তাই না? কারণ 2.2 থেকে 2.1 পর্যন্ত আছে অসংখ্য, তাই না? অনেক আছে। তাহলে এই জিনিসগুলোকে প্রকাশ করার জন্য আমরা ব্যবধি ব্যবহার করি। এইটাকে যদি আমি ব্যবধি আকারে লিখি তাহলে এইভাবে লিখবো, দেখো খুব সহজে, 2,3, 2ও বাদ যাবে 3ও বাদ যাবে, এর মাঝখানে যত সংখ্যা আছে সবগুলো আসবে। ঠিক আছে, ব্যবধির কাজটা মূলত এই জায়গায়। আচ্ছা, এখন আমরা ব্যবধি কোথায় কাজে লাগে সেটা একটা প্রাথমিক ধারণা পেলাম। তো ব্যবধির কিছু প্রকার ভেদ এখন আমরা জেনে নেই। দেখো, প্রথমে আমরা দেখবো খোলা ব্যবধি কাকে বলে। খোলা ব্যবধি দেখো, না আসলে ব্যবধি মূলত হলো দুই টাইপে বিভক্ত, একটা হলো অসীম ব্যবধি, একটা হলো সসীম ব্যবধি। তাহলে প্রথমে যদি আমরা সসীম ব্যবধির কথাই চিন্তা করি, মনে করো, হ্যাঁ দেখো সসীম ব্যবধি, সসীম ব্যবধির মধ্যে ধরো একটা আছে খোলা ব্যবধি। খোলা ব্যবধি, আচ্ছা খোলা ব্যবধিটা কেমন একটু দেখি। প্রথমে আমরা যদি এটাকে ব্যবধি আকারে লিখি, খুব সিম্পলি এইভাবে লিখবো, এ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো এ কমা বি। সবসময় মনে রাখবা ব্যবধির বাম পাশের মানটা ছোট থাকে, ডান পাশের মানটা বড় থাকে। ঠিক আছে,
প্রথম মানটা ছোট, পরের মানটা বড়, এটা তুমি বাই ডিফল্ট মনে রাখবা। ওকে, এখন এটা হলো ব্যবধি আকারে লিখলাম। যদি এই জিনিসটাকে সেট আকারে আমরা লিখতে চাই, এটাকে এইভাবে লিখবো, দেখো সেট আকারে লিখবো আমরা এইভাবে, এ বি এই দুইটাই দেখো এক্স হলো এমন বাস্তব সংখ্যা আসবে, এ বি ব্যবধি বলতে এটা বোঝায় এমন বাস্তব সংখ্যাগুলো তোমার নিতে হবে যেই বাস্তব সংখ্যাগুলো এ এর সমান হবে না, এ থেকে বড় হবে, এবং বি এরও সমান হবে না, বি থেকে ছোট হবে। ঠিক আছে, যদি তুমি এই ব্যবধিটাকে সেট আকারে লিখতে চাও তাহলে এইভাবে লিখবা। বুঝছো? জি স্যার। সেট আকারে। আচ্ছা, এখন যদি আমরা সংখ্যা আকারে দেখি, সংখ্যার আকারে তুমি কিভাবে দেখবা, দেখো সংখ্যার আকারে আমরা দেখলাম, মনে করো এরকম। এখন এ বি এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা তো আমরা কিছুই জানি না, তাই না? যা খুশি হোক, ধরো এটা হলো আমার এ বিন্দু, এটা হলো আমার বি বিন্দু, কারণ বাম পাশে ছোট পয়েন্ট থাকে, ডান পাশে বড় বিন্দুগুলো থাকে। তাহলে এই যে এ বাদ যাবে, বি বাদ যাবে, এটা দ্বারা এটা বোঝায় এটাকে টাচ করতে পারবে না। এমন সংখ্যাগুলো আমরা নেব যেটাকে এ কেও টাচ করবে না, বি কেও টাচ করবে না। এই যে দেখো এবার এই এই অংশটা বোঝায় এই ব্যবধির মাধ্যমে। আমি একটু গাঢ় করে দিচ্ছি, দেখো। ওকে, তাহলে তিন প্রকার আমরা দেখলাম, একটা হলো ব্যবধি আকারে, একটা সেট আকারে, একটা হলো সংখ্যা রেখার আকারে। এরপরে আসো বদ্ধ ব্যবধি। এগুলাকে সসীম কেন বলছি? এগুলা কাউন্ট আমরা করতে না পারলেও কিন্তু এর বাইরে যাবে না, অসীম পর্যন্ত যাবে না, এ এবং বি এর মধ্যেই থাকবে সংখ্যাগুলা। ঠিক আছে, এই জন্য আমরা সসীম ব্যবধি বলছি এটাকে। এরপর আসবে বদ্ধ ব্যবধি। দেখো তো বদ্ধ ব্যবধিটা কেমন, সেটাকে লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, এই যে এইভাবে। এটা দ্বারা বোঝায় প্রান্তিক মান সহ মাঝখানের মানগুলো নিতে হবে। ঠিক আছে, প্রান্তিক মান বলতে এ এবং বি দুইটাকেই নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা সেট আকারে লিখি, এইভাবে লিখবো, x belongs to real number such that, এবার দেখো এটা সহ আসবে এবং এ থেকে বড় মানগুলো আসবে, একইভাবে বিটা আসবে এবং তার থেকে ছোট মানগুলো আসবে। ঠিক আছে, এবার সংখ্যা রেখা কিভাবে দেখাইবা? খুব সিম্পল, দেখো একইভাবে আমরা দেখাবো। এবার এই পয়েন্টটা হলো এ, মনে করো এই পয়েন্টটা হলো বি। এবার কিন্তু এটাকে টাচ করতে পারবে, কারণ এটা সহ কিন্তু মান আমরা নিতে পারবো। ঠিক আছে, এইটা সহ আমরা মান নিব, দেখো এই যে এরকম হবে, এটা সংখ্যা রাখা। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে এই দুটো মিক্স করে আমরা কিছু ব্যবধি দেখবো। দেখো মিক্স করে খোলা এবং বদ্ধ, এটাকে আমরা এরকম বলতে পারি, দেখো খোলা বদ্ধ ব্যবধি, দুইটা একসাথে, খোলা বদ্ধ ব্যবধি। ঠিক আছে, অথবা অনেকে বলে অর্ধ খোলা অর্ধবদ্ধ, সেটাও হয়। খোলা বদ্ধ মানে বাম পাশটা খোলা, ডান পাশটা বদ্ধ, এরকম লিখবা। তাহলে দেখো খোলা মানে ফার্স্ট ব্র্যাকেট, ও দুঃখিত এটা ভুল লিখলাম, এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, ডান পাশটা বদ্ধ থাকবে। ঠিক আছে, তাহলে খুব সিম্পল, তুমি যদি এটাকে সেট আকারে লিখো, এটাকে এইভাবে লিখবা, এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট, এটা নেওয়া যাবে না, এটার চেয়ে বড় নিতে হবে, কিন্তু বিটাকে নেওয়া যাবে। তাহলে সংখ্যা রেখা আমি আর দেখাচ্ছি না, সংখ্যা রেখায় কি করবা, এই এটা বাদ যাবে আর বিটা ভরাট হয়ে যাবে। ঠিক আছে, বি পর্যন্ত যেতে পারবে। আর 4 নম্বরটা এটার উল্টা, বাম পাশে বদ্ধ, ডান পাশ খোলা, বদ্ধ খোলা, অথবা অর্ধবদ্ধ অর্ধ খোলা, অর্ধেক বন্ধ থাকবে অর্ধেক খোলা থাকবে। এটাকে আমরা লিখি এইভাবে, এটা ক্লোজ থাকবে বিটা ওপেন থাকবে। ঠিক আছে, আর সেটা কারে লিখলে এইভাবে লিখবা, এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট, এবার এ লেস ইকুয়াল এক্স, এইভাবে লিখতে হবে, বিটা নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এটাকে সংখ্যা রেখায় দেখালে কেমন হবে? এবার দেখো এটাকে টাচ করতে পারবে সংখ্যাগুলো, বিটা খালি থাকবে। বুঝেছো? জি স্যার। ওকে, এগুলো কিন্তু সহজ, আমরা দেখলেই বুঝি। ঠিক একই রকম ভাবে এখন তুমি যে চারটা দেখলা না, একইভাবে এগুলো অসীম ব্যবধির ক্ষেত্রেও প্রয়োগ করা যায় একই রকম ভাবে। আমি একটু দেখিয়ে দেই, দেখো
অসীম ব্যবধির ক্ষেত্রে আমরা যদি এবার দেখি, অন্য কালার দিয়ে দেখা, এটা ধরো অসীম ব্যবধি নিয়ে আমরা একটু জানতে চাই অসীম ব্যবধিগুলো কেমন হয়। তো অসীম ব্যবধি ধর এরকম একটা, প্রথম ব্যবধি যদি আমি বলি যে খোলা অসীম ব্যবধি, বাম পাশটা খোলা থাকবে, দেখো খোলা অসীম ব্যবধি, এটার মানে হচ্ছে বাম পাশটা খোলা মানে কি, এটা সর্বনিম্ন মান আছে, কিন্তু ডান পাশটা অসীম মানে চলতেই থাকবে চলতেই থাকবে, এর কোনো শেষ নাই। ঠিক আছে, তাহলে এটাকে যদি সেট আকারে তুমি লিখো, খোলা মানে কি এভাবে ওপেন থাকবে, তাহলে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা তুমি ধরে নাও, ধরো এ, আর ডান পাশে কি থাকবে, অসীম। অসীমকে কখনো তুমি স্পর্শ করতে পারবা না, এটা সব সময় খোলা থাকবেই 100%। এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, মনে থাকবে। তাহলে এটাকে তুমি যদি সেট আকারে লিখো, কিভাবে লিখবা, x বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হবে, রিয়েল নাম্বারটা কেমন হবে, এর চেয়ে বড় হবে এবং বাড়তে বাড়তে অসীম অনেক বড় একটা মান হতে পারে। ঠিক আছে, আর সংখ্যা রেখাটা দেখো, সংখ্যা রেখাটা এটা এমন বোঝায়, ধরো এটা একটা এ, এই বিন্দুটা, তাহলে এটাকে টাচ করতে পারবে না, আর এদিকে অসীম পর্যন্ত চলবে, চলতেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে, এটার কোনো শেষ নাই, বাড়তেই থাকবে। ওকে, আমরা বুঝেছি। এরপরে দেখো, এরপর এটা উল্টো হয়ে যাবে, অসীম খোলা, অসীম খোলা ব্যবধি, এটার মানে কি বলতো, এটার মানে হলো ডান পাশের মানটা বড়, মানে সবচেয়ে বড় মানে গিয়ে সেটা ঠিকবে, কিন্তু বাম দিকে ছোট হতে হতে কোথায় গিয়ে ঠিকবে বলা যায় না। ঠিক আছে, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, সেট আকারে লিখলে মাইনাস ইনফিনিটি, আর ডান পাশে যে কোনো একটা মান থাকবে। ওকে, আর সেট আকারে লিখলে এরকম হবে, এটা এইভাবে লিখবো, মাইনাস ইনফিনিটির চেয়ে এক্স এর মানটা বড় হবে, বড় হতে হতে এর বেশি যাবে না। ঠিক আছে, আর এটা সংখ্যা রেখাটা কেমন, খুব সিম্পল, এটা বাম দিকে ছোট হতেই হতেই থাকবে। দেখো এটা হলো এ, এ কে টাচ করবে না, যত ছোট হতে পারে। ওকে, আমরা বুঝেছি। এরপরে অনুরূপ তোমার দুটো ব্যবধি আরো আসে, একটা হলো বদ্ধ অসীম ব্যবধি, একটা অসীম বদ্ধ ব্যবধি। একই জিনিস, যখন আমি বলবো বদ্ধ অসীম, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এই মানটা সহ আসবে। আর অসীম বদ্ধ বললে এটা অসীমই থাকবে, এইটা ক্লোজ হয়ে যাবে এখানে, এর মানটা। ঠিক আছে, এরপরে আমি এখানে আর বিস্তারিত গেলাম না আলোচনায়, আশা করি ব্যবধি সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। ওকে, তো আজকে জি স্যার। একদম যেই টপিকটা দিয়ে এখন শেষ করছি, আর বেশি লোড দেব না তোমাদের মাথায়, যে টপিকটা দিয়ে শেষ করব, খুবই জরুরি একটা টপিক। দেখো, শেষ করছি আজকের আলোচনা এটা দিয়েই, সেটা হলো বাস্তব সংখ্যার আরেকটা স্বীকার্য বাকি আছে, সেটা হলো সম্পূর্ণতা স্বীকার্য, কমপ্লিটনেস এক্সিউমস। হ্যাঁ, সম্পূর্ণতা কি এটা জানার জন্য আমরা দুটো সেট সম্পর্কে আগে জানবো। একটা হলো ঊর্ধ্ব সীমিত সেট। দেখো, এখন আমরা যেটা দেখবো সেটা হলো বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য। তো মাথায় রাখো যে আমার মুখস্থ করার দরকার নাই, ধীরে ধীরে আমি সব বুঝে নেব। সম্পূর্ণতা স্বীকার্য, হ্যাঁ, দেখো স্বীকার্যগুলো কেমন আমি একটু বুঝিয়ে বলি তোমাকে, সহজেই বুঝতে পারবে। প্রথমে তুমি একটা সেট সম্পর্কে চিন্তা করো, এটাকে বলবো আমরা ঊর্ধ্ব সীমিত সেট। দেখো আমি লিখে দিচ্ছি, ঊর্ধ্ব সীমিত সেট। ঊর্ধ্ব সীমিত বানানো কি, সীমিত, ঊর্ধ্ব সীমিত সেট, এটাকে আমরা ইংরেজিতে বলি বাউন্ডেড অ্যাবভ,
বাউন্ডেড অ্যাবভ সেট। আচ্ছা, আর অনার্সে আমরা যখন পড়তাম তখন এটাকে লেখা ছিল আপার বাউন্ডেড, ঠিক আছে? আমরা বলতাম আপার বাউন্ডেড, মানে উপরের দিকে এটা সীমিত, এর বেশি যাবে না। এই সেটগুলি কেমন? খুব সহজে তুমি দেখো, একটা সিম্পল এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে বলে দিলাম যে এরকম একটা সেট, ডট 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 দিয়ে এখানে দিলাম -3, -2, 0, 1, 2। তাহলে এই সেটটা তুমি দেখো তো, ছোট মানের কোনো শেষ নাই, তাই না? -3, -4 চলতেই থাকবে, ডট ডট দেওয়া আছে। কিন্তু বড় মান কত? 2, এর চেয়ে বেশি কিন্তু যেতে পারবে না, তাই না? জি ঊর্ধ্ব স্যার। সীমিত, এটাকে বলবো আমরা ঊর্ধ্ব সীমিত সেট, মানে যেটা সবচেয়ে বড় মান পাওয়া যায় কিন্তু সবচেয়ে ছোট মান কত সেটা বলা যায় না, সেই সেটটাকে বলবো আমরা ঊর্ধ্ব সীমিত সেট। তাহলে এই সেটটার মধ্যে সবচেয়ে বড় উপাদান কত? 2, মনে থাকবে? 2 হলো এখানকার জি সবচেয়ে স্যার। বড় উপাদান। তাহলে এই 2 সহ 2 এর চেয়ে আরো বড় যে উপাদানগুলো আছে সবগুলোকে বলবো এটার আপার বা আপার লিমিট সেট। হ্যাঁ, এর ঊর্ধ্ব সীমার সেট আপার। আমি দেখাচ্ছি তোমাকে এটা। আপার বাউন্ড কি এবার দেখো, ঊর্ধ্ব সীমাটা কি এখান থেকে তুমি শিখে ফেলো। এটা দেখো, ঊর্ধ্ব সীমা আপার বাউন্ড বলি আমরা ইংলিশে, আপার বাউন্ড মানে ঊর্ধ্ব সীমাগুলো কি কি? 2 তো একটা ঊর্ধ্ব সীমা, মানে সবচেয়ে বড় মান। 2 সহ তার চেয়ে বড় যত মান আছে, ধরো 2, এখানে 3 লিখতে পারো, 3, 4, 5 যত বড় মান আছে, এই সেটটাকে বলবো এর আপার বাউন্ডের সেট। মনে থাকবে? এটা তো একটা সেট, এই সেটের মধ্যে সবচেয়ে বড় উপাদান হলো 2, তাহলে 2 সহ আরো বড় যে উপাদানগুলো আছে সবগুলো নিয়ে যে সেট পাবো সেটাকে বলবো আপার বাউন্ড, ঠিক আছে? এই সেটের আপার বাউন্ড মনে থাকবে রাখা। জি স্যার। তাহলে এই যে আপার বাউন্ডের তুমি সেট দেখতে পাচ্ছ এখানে, এই আপার বাউন্ড সেটের মধ্যে সবচেয়ে ছোট কে বলো তো? 2। 2। তাহলে এই 2টাকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। আমরা অনেক সময় সংক্ষেপে এরকম লিখতাম এল ইউবি, হ্যাঁ, লিস্ট আপার বাউন্ড এইভাবে লিখতাম, লিস্ট আপার বাউন্ড। তার মানে লিস্ট আপার বাউন্ডটা কি আবার একটু বলি। তুমি যে কোনো একটা আপার বাউন্ড সেট নিলা, যে সেটটা ঊর্ধ্ব দিকে শেষ একটা সীমানা আছে, যে এর চেয়ে বেশি সে যাবে না, ওই সেটের যে আপার বাউন্ড মানে যেটা সবচেয়ে বড় মান, ওই মান সহ তার চেয়ে বড় সকল মানকে বলবো ওই সেটের জন্য আপার বাউন্ড সেট, ঠিক আছে? আপার বাউন্ড। তাহলে এই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোটটাকে, এটা কিন্তু এই সেটের মূল সেটের সবচেয়ে বড় মান, তাই না? তাহলে এটাকে বলবো আমরা লিস্ট আপার বাউন্ড। আর এটাকে আরেকটা নাম আছে, এটা হলো সুপ্রিমাম। সুপ্রিমাম দেখবো তুমি এটা পাবা বইয়ে, লিখে রাখো সুপ্রিমাম, ঠিক আছে? তাহলে লিস্ট আপার বাউন্ডটাই হলো আমাদের সুপ্রিমাম। বুঝেছি বিষয়টা? জি স্যার। এটাকে বাংলায় বলে লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা। আপার বাউন্ড মানে ঊর্ধ্ব সীমা, আর লিস্ট মানে সবচেয়ে ছোট, লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা। ওকে, এবার আসছে দেখো নিম্ন সীমিত সেট, তার বিপরীত জিনিস নিম্ন সীমিত সেট। ধরো আমি একটা তোমাকে সেটের কথা বললাম এরকম, ধরো বললাম x belongs to natural number such that, মনে করো এরকম বলে দিলাম x স্কয়ার নিবা তুমি, হ্যাঁ? তাহলে কি সেটটা কেমন হবে বলো তো? x এর মান তাহলে প্রথমে আসবে 1, তারপর আসবে কত 1 স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4, তারপর আসবে 9, তারপর আসবে কত 16, এইভাবে চলবে না বলো তো?
শেষ হবে এটার কোনো? না স্যার। তাহলে এটা কিন্তু নিম্ন দিকে সীমায়িত। মানে এটার সবচেয়ে ছোট মান খুঁজে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় মান কত হবে এটা খুঁজে পাচ্ছি না আমরা। তাহলে এটাকে বলবো আমরা নিম্ন সীমিত সেট। তাহলে এখানে যে সবচেয়ে ছোট মান তুমি দেখতে পাচ্ছ 1, এই 1টাকে আমরা বলবো এটার একটা লোয়ার বাউন্ড। ঠিক আছে, লোয়ার বাউন্ড বা নিম্ন সীমা, বাংলায় বললে এটাকে বলবো আমরা নিম্ন সীমা। ওকে, এখন দেখো তাহলে এটা লোয়ার বাউন্ডের সেট তুমি বানাও। ঠিক আছে, কি কি লোয়ার বাউন্ড হতে পারে এটার দেখো, কি কি লোয়ার বাউন্ড? 1 সহ 1 থেকে ছোট যত সংখ্যা আছে সবগুলো নিয়ে তুমি যেই সেট পাইবা সেটা হলো লোয়ার বাউন্ড। বোঝাতে পারলাম? লোয়ার বাউন্ড তো তুমি রাখলাই, এবং লোয়ার বাউন্ডের চেয়ে আরো ছোট যে মানগুলো হতে পারে, ধরো এরকম হতে পারে। ঠিক আছে, এরকম হতে পারে না? বুঝতে পারছি? লোয়ার বাউন্ড তুমি নিবা এবং এর চেয়ে ছোট যত মান আছে সবগুলো নিবা। তাহলে এই সেটটাকে, এই যে দেখো আমি পরে যে সেটটা লিখলাম, এই সেটটাকে বলবো এই মূল সেটের লোয়ার বাউন্ডের সেট। ঠিক আছে, নিম্ন সীমার সেট। আমরা বুঝতেছি। এবার নিম্ন সীমার সেটের মধ্যে সবচেয়ে বড় মান কোনটা দেখো তো, এই যে 1, তাই না? 1। তাহলে এই 1টাকে আমরা কি বলবো? এই 1টাকে আমরা বলবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড যতগুলো আছে সবচেয়ে বড় হইলো এটা। হ্যাঁ, ঠিক আছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। দেখো সহজ কিন্তু বিষয়গুলা। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা জিএলবি বলতাম আমরা, জিএলবি। আর এটার বাংলা কি? এটার বাংলা হলো গরিষ্ঠ নিম্ন সীমা। গ্রেটেস্ট মানে সবচেয়ে বড়, মানে গরিষ্ঠ, নিম্ন সীমা। ক্লিয়ার? আর এই গরিষ্ঠ, হ্যাঁ উপর এই যে নিয়ে আসতেছি দেখো, এটাকে বলবো আমরা গরিষ্ঠ নিম্ন সীমা বাংলায় বললে, গরিষ্ঠ নিম্ন সীমা। আর এই গরিষ্ঠ নিম্ন সীমার আরেকটা সংক্ষিপ্ত নাম আছে ইনফিমাম। ঠিক আছে, ওকে। তাহলে এইবার তোমাকে আমি একটা সেট দেই, খুব সংক্ষেপে, বেশি গভীরে যাচ্ছি না। ধরো একটা সেট দিলাম তোমাকে এরকম 3, 4, 6 বা 7 দিলাম, যাই হোক। এবার বলো তো এই সেটটা কি আপার বাউন্ডেড সেট কিনা? এবং এর লোয়ার বাউন্ড দুইটাই আছে, এখানে আপার বাউন্ডেডও আছে লোয়ার বাউন্ডেডও আছে। তার মানে এটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডও তুমি পাইবা, আবার লিস্ট আপার বাউন্ডও পাইবা। তাহলে এখানে সুপ্রিমামও আছে, ইনফিমামও আছে। এটার সুপ্রিমাম কত? সুপ্রিমাম হলো 7, আর এটার ইনফিমাম হলো 3 ইনফিমাম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যদি তুমি বুঝে থাকো খুব সহজেই দেখবা বেশ কিছু অঙ্ক তোমার অনুশীলনীতে তুমি পারবা খুব অনায়াসে। এই জিনিসগুলো আসলে বোঝার কাজ বেশি বেশি হলো অ্যানালিটিক্যাল, বিশ্লেষণমূলক। তোমার এখানে ক্যালকুলেশন তুমি খুব বেশি পাইবা না, যে যোজন বিয়োজন যোগ বিয়োগ বর্গ করা এগুলো পাইবা না। এখানে হলো খালি বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো আগামী ক্লাসে প্রয়োগ দেখব। এই যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সুপ্রিমাম শিখলাম, ইনফিমাম শিখলাম, ব্যবধি, এই সব কিছুর প্রয়োগ আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। আর দেখি নেক্সট ক্লাসটা হয়তো আমরা যদি হোয়াইট বোর্ডে যাই সবাই উপস্থিত থাকলে ভালো হবে। এখানে বেসিক আলোচনা আর খুব বেশি নাই, সামনের জিনিসগুলো তোমার রেকর্ড না থাকলেও খুব বেশি সমস্যা হবে না, এই জন্য আমরা বোর্ডে চলে যাব। এই 2টা ক্লাস রেকর্ড রেখে দিলাম। অসমতার কাজ কিছু আসবে সেগুলো আমরা পরে দেখব। ঠিক আছে, হ্যাঁ, তো ইনশাআল্লাহ এগুলো একটু প্র্যাকটিস করো, আর আমি এটা দেখি তোমাদের গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে রাখা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। পরের ক্লাসে আমরা এগুলোর প্রয়োগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।